হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে পিএইচপির আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। সেই টপিকটা কি? পিএইচপি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট জিনিসটা কি এবং এটা কিভাবে ইউজ করতে হয়, তো চলুন দেখি। তো সবার প্রথমে আমি কি করছি যে একটা কনস্ট্যান্ট বোঝার আগে আমরা একটু ভ্যারিয়েবলটাকে আরেকটু রিওয়াইন্ড করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো সাপোজ আমি আমার ওয়েবসাইটের একটা টাইটেল রাখছি। ওয়েবসাইটের টাইটেল আমি রাখছি এভাবে যে কোডওয়ার্ম। কোডওয়ার্ম আমার ওয়েবসাইট। তো আমি টাইটেল সেট করছি এইভাবে। পরে আমি এই টাইটেল ভ্যারিয়েবলটাকে ইউজ করব আমার এইচটিএমএল এর মধ্যে, ঠিক আছে? তো ইউজ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু এইভাবে টাইটেল লিখতে হবে, তাই না? তো এবার যদি আমি রান করি তাহলে কি দেখতে পাবো? আমার ওয়েবসাইটের নামটা এখানে দেখাচ্ছে। কিন্তু আমার যখন অ্যাপ্লিকেশনটা বড় হবে, আমার এই প্রোগ্রামটা যখন বড় হতে থাকবে, তখন কিন্তু একটা সময় পরে আমি হয়তো এই যে টাইটেল যে ভ্যারিয়েবলটা, সেই টাইটেল ভ্যারিয়েবলটা ভুল করে আবার আমি অ্যাসাইন করে ফেলবো এবং আমি কোডটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? কোডটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু আবার এর মধ্যে রিস্টোর হয়ে গেছে। অর্থাৎ আমার যে প্রথমবার আমি যে টাইটেল লিখেছিলাম, সেই টাইটেলে যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা কিন্তু এখন মুছে যাবে। মুছে গিয়ে নতুন যে ভ্যালুটা, সেটা কিন্তু এর মধ্যে সেট হয়ে যাবে। তো দেখুন, নতুন ভ্যালুটা সেট হয়ে গেছে। তো এটার কিন্তু আর অস্তিত্ব নেই, এটা মেমোরি থেকে মুছে গেছে, ঠিক আছে? তো এটা তো সঠিক জিনিস না, এটা তো ঠিক কাজ হলো না, কারণ আমার তো ওয়েবসাইটের নামই চেঞ্জ হয়ে গেল, তাই না? তো সেই জন্য আমাদের একটা সলিড একটা কোনো প্রসেস ইউজ করতে হবে, যাতে আমার এই নেমটা চেঞ্জ না হয়, যেন ফিক্সড থাকে। তো এই যে ফিক্সডটা থাকে, যেন চেঞ্জ আমি না করতে পারি, তো পিএইচপি আমাকে চেঞ্জ করতে দেবে না, এরকম যদি একটা কোনো ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আমার খুব সুবিধা হয়। তো সেক্ষেত্রেই আমাদের এই কনস্ট্যান্ট যে বিষয়টা, সেটা ইউজ হবে। তো এই কনস্ট্যান্ট বিষয়টা কি? যেটা ফিক্সড, যেটা ধ্রুবক, ঠিক আছে? একটা এক্সাম্পল কি? যেমন আমি পাইয়ের ভ্যালু যদি ধরি, যেমন 3.14, ঠিক আছে? তারপর আলোর গতিবেগ, এগুলো কি ফিক্সড ভ্যালু, এগুলো চেঞ্জ হয় না। তো সেই জন্য কি করতে পারি? আমি এই যে ভ্যারিয়েবল যেটা লিখেছিলাম, সেই ভ্যারিয়েবলটাকে কেটে দিয়ে আমি এখন কনস্ট ইউজ করব। তো সেই জন্য আমাকে কিন্তু একটা ডিফাইন নামে ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে? এই ফাংশনটাকে আমি লিখছি টাইটেল, আর কমা দিয়ে আমি এর ভ্যালুটাকে অ্যাসাইন করছি কোড ওয়ার্ম, কোড ওয়ার্ম। আর এই যে টাইটেলটা, এই টাইটেলটার ক্ষেত্রে কিন্তু আমাকে আর এই যে ডলার যে সিম্বলটা, সেই ডলার সিম্বলটা আমাকে দিতে হবে না। তো আমি রান করছি, দেখুন কোড ওয়ার্ম আসছে। তো এক্ষেত্রে আমি কি ডিফারেন্সটা কি বুঝতে পারলাম? যে ভ্যারিয়েবল আমাকে যেমন ডলার সিম্বল দিয়ে অ্যাসাইন করতে হতো, এক্ষেত্রে কিন্তু করতে হবে না। আর যখন আমি ইকো করাবো, তখনও আমার কিন্তু সেটা প্রয়োজন হবে না। এবার আমি এই ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমি যদি আবার এটাকে ডিফাইন করার চেষ্টা করি এবং আমি এখানে যদি এরকম কিছু লেখার চেষ্টা করি, ভ্যালুটা চেঞ্জ করার চেষ্টা করি, আমার কিন্তু সঙ্গে সঙ্গে এই এরর মেসেজটা আসবে, ঠিক আছে? তো আমি কিন্তু এটাকে আর লিখতে পারবো না, তো আমি কিন্তু একটা এরর মেসেজ পাবো প্রত্যেকবার। আর আরেকটা টিপস হলো, এই যে কনস্ট্যান্ট যেটা আমরা লিখলাম, তো এই কনস্ট্যান্টটাকে বোঝার সুবিধার জন্য, বোঝার সুবিধার্থে, ঠিক আছে, আমরা কি করি? সাধারণত ক্যাপিটালে লিখি, যাতে আমরা বুঝতে পারি এটা হলো একটা কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল না। তো আমরা কিন্তু এইভাবে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এই যে কনস্ট্যান্ট যে আমরা ডিফাইন করলাম, এর যে দুটো পার্ট, এটা ফাংশন একটা, ঠিক আছে? তো এই ফাংশনটা কি করছে? এই ফাংশনটা আপনাকে দুটো, মনে করতে পারেন এটা দুটো জায়গা দিচ্ছে। এই দুটো জায়গার মধ্যে আপনি সেই কনস্ট্যান্টের নামটা লিখছেন, কমা দিয়ে দ্বিতীয় যে জায়গাটা, তার মধ্যে সেই ভ্যালুটা লিখছেন। এভাবে সেট করতে পারেন, ঠিক আছে? এটা আমরা আরও একটা এক্সাম্পল দিয়ে দেখি যে এটা কি কাজে লাগে। এমনি আমি যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, এটাও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমি ওয়েবসাইটের নাম সেভ করলাম। তো আমরা যখন ডেটাবেস কানেকশন করা শিখবো, আমরা কিন্তু এইভাবে ভ্যালু সেট করতে পারবো। কিভাবে? সাধারণত এইভাবে লেখা হয় ডিবি হোস্ট, ঠিক আছে? আমি এটাকে আন্ডারস্কোর ইউজ করছি যাতে বুঝতে সুবিধা হয়। ডিবি হোস্ট আমার লোকাল হোস্ট। আমি যদি লোকাল হোস্টে কাজ করব যখন প্রথম প্রথম, তখন কিন্তু আমরা এইভাবে লিখব, ডিফাইন করব, ঠিক আছে? তো
আমার ডেটাবেস কানেকশন করার জন্য কিন্তু আমার এরকম 4টে আমার কনস্ট্যান্ট প্রয়োজন হবে। একটা ডিবি হোস্ট আছে, আর একটা হলো ডিবি ইউজার। তো এক্ষেত্রে ইউজার থাকে বাই ডিফল্ট রুট, ঠিক আছে। আর তারপরে ডিবি পাসওয়ার্ড সাধারণত ব্ল্যাঙ্ক থাকে। আর এখানে ডিবি নেম অর্থাৎ ডেটাবেস নেম। তো ডেটাবেস নেম দিলাম যে মাই ওয়েবসাইট, সরি আমি ডেটাবেসের নাম দিলাম কোড1, এইভাবে কোড1। ওকে, এবার যদি আমরা একটা একটা করে এখানে প্রিন্ট করার চেষ্টা করি তাহলে কি দেখতে পাবো, ডিবি নেম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আপনি কোনো এইভাবে ডলার সিম্বল দিতে পারবেন না। ওকে, তো দেখো কোড1 এসছে। তো ডিবি নেমটা আমি এইভাবে লিখলাম। এইভাবে কিন্তু আমি একে একে প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে আমরা একো করাতে পারি। এইভাবে কিন্তু আমরা একো করাতে পারি। তো ডিবি নেমের পরে ডিবি হোস্ট, ডিবি ইউজার আর ডিবি পাস। ওকে, তো এখন এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমরা কি কনক্যাট করতে পারি, আমরা শিখেছিলাম PHP EOL, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা কনক্যাটও করতে পারি, যাতে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লাইনে দেখতে চাই। যদি দেখতে আমার অসুবিধা হয় তো আমরা কিন্তু এইভাবে কনক্যাট করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লাইনে দেখতে পাই। এখানে দেখুন ব্ল্যাঙ্ক এসছে, কারণ এটা হলো আমার পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক ছিল, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ড সাপোজ 1 2 3 দিলাম, তাহলে কিন্তু দেখতে পাবো। ওকে, তো খুব সহজেই কিন্তু আমরা কনক্যাটিনেশনও করতে পারি। তো এটা ভ্যারিয়েবলের মতনই, আপনার শুধু লেখার পদ্ধতিটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার সাপোজ আমি এটাকে ডিফাইন করা হয়ে গেছে, এটা একটা পদ্ধতি। তো আরেকটা যে পদ্ধতি আছে পাসওয়ার্ড অথবা এই ধরনের যে জিনিসগুলো সেট করার, কনস্ট্যান্ট সেট করার, সেই রুলসটা কেমন, সেই রুলসটা হলো আপনাকে যে কিওয়ার্ড, এটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট একটা। তো এইভাবে কিন্তু আপনি সেট করতে পারেন। আপনি আবারও এইভাবে লিখতে পারেন টাইটেল ইকুয়ালস টু কোড1। আপনারা হয়তো খেয়াল করছেন আমি কখনো ডবল কোড দিচ্ছি, কখনো সিঙ্গেল কোড দিচ্ছি, এটা কোনো ম্যাটার করে না। তো মানে খুব সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে ঠিকই, কিন্তু এক্ষেত্রে আমাদের খুব একটা ম্যাটার করবে না। ব্ল্যাঙ্ক আছে, আমি এটাকে জাস্ট একো করাচ্ছি, টাইটেল এসছে। আমি একো ছাড়াও কিন্তু প্রিন্টও করাতে পারি, ওকে। এবার এই যে দুটো পদ্ধতি আছে, এই দুটো পদ্ধতি কেন পদ্ধতি, ঠিক আছে, এর মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন এই যে ডিফাইন যে মেথডটা আছে, ডিফাইন যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা কি হয়, কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবেন, এই বিষয়টা একটু টেকনিক্যাল। তো ডিফাইনের ক্ষেত্রে কি হয়, যখন আমার প্রোগ্রামটা চলা শুরু করে, ঠিক আছে, তো চলা শুরু করে মানে এক্সিকিউট হওয়া শুরু করেছে, মানে কম্পিউটার প্রসেসরে এসে সমস্ত মেমোরি অ্যালোকেশন হচ্ছে, আইও ইনপুটসগুলো কাজ করা শুরু করছে, ঠিক আছে, আদার্সের রান টাইম যে অ্যাক্টিভিটিস সেগুলো যখন হচ্ছে, তো এই যে প্রসেসটা সেটাকে বলা হয় যে রান টাইম, ঠিক আছে। যখন কোডটা অ্যাকচুয়ালি চলছে, এইভাবে ধরতে পারেন যে কোডটা এবার চলা শুরু করলো প্রসেসরে, তো সেটা সময় এই যে কনস্ট্যান্টটা সেটা ডিফাইন হয়ে যায়। ওকে, কিন্তু কনস্টের ক্ষেত্রে কি হয়, এই যে পাস্ট যে কিওয়ার্ডটা লিখলাম, এই কনস্টটা কি হয়, কম্পাইল টাইমে হয়। কোডটা যখন কম্পাইল হচ্ছে মানে আমি কোডটা লিখে দিয়েছি, রানে ক্লিক করলাম, এই যে কম্পাইলার আছে, কম্পাইলার এবার চেক করা শুরু করছে যে আমি সমস্ত কোড ঠিকঠাক লিখেছি কিনা, সিনট্যাক্স ঠিকঠাক দিয়েছি কিনা, সেমিকোলন ঠিকঠাক লিখেছি কিনা, এই জিনিসটাকে। আর বেসিক্যালি কম্পিউটার তো এই ইংলিশ ব্যাপারটা বুঝতে পারি না, কারণ কম্পিউটার তো 0 আর 1 নিয়ে কাজ করে, সেটা আপনার হয়তো জানাই আছে। তো সেখানে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট করা শুরু করে, মেশিন লেভেলে যখন কোডটাকে এক্সিকিউট করা শুরু করে, সেই সময় এই যে কনস্ট যেটা লিখলাম সেটাও কিন্তু এক্সিকিউট হয়ে যায়, ঠিক আছে। এবার সেই জন্য এটা কি করা হয়, যে যখন আমরা শিখবো যে কন্ট্রোল ফ্লোগুলো,
যেমন ইফ এলস, ঠিক আছে, এই ধরনের জিনিসের মধ্যে বা ফাংশনের মধ্যে আমরা কিন্তু এই কনস্ট কিটা ইউজ করতে পারি না, ঠিক আছে। কিন্তু ডিফাইনের ক্ষেত্রে আমরা সেই প্রবলেমটা হয় না। তো অ্যাকচুয়ালি কী হয়, যে কম্পাইল যেটা হয় সেটা যে প্রসেসটা, এটা হলো ফার্স্ট স্টেপ কোড এক্সিকিউট হওয়ার। এটা হলো ফার্স্ট স্টেপ, আগে কোড এইভাবে এক্সিকিউট হয়, আগে কম্পাইল হয়ে যায়, তারপরে কিন্তু রান হয়, ঠিক আছে। এটা হলো সেকেন্ড স্টেপ। তো কোনো বিষয় আপনারা এইভাবে কল্পনা করতে পারেন যে কোনো ঘটনা দুবার ঘটে, ঠিক আছে। একবার কম্পাইল হয়, তারপরে সেটা অ্যাকচুয়ালি রান হয়। তো কম্পাইল যখন হচ্ছে তখন সেটা কি করছে, কম্পাইল হওয়ার সময় সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা একবার চেকিং করতে থাকে, ঠিক আছে। তো চেকিং যখন হয়ে যায়, তারপরে যখন দেখে যে না অল আর গুড, তো তখন অ্যাকচুয়ালি রানটা হয়। অনেক সময় এটা করি না আমরা, অ্যাকচুয়াল কাজটা করার আগে একবার কিন্তু চেক করে নিই। যেমন এক্সাম শেষ, খাতাটা আমি সাবমিট করব, একবার যদি সাবমিট হয়ে যায় তো তারপরে গিয়ে ধরা পড়বে যে কী কী ভুল করেছি। কিন্তু তার আগে আমরা নিজেরা একবার কিন্তু চেক করে নিই, যে দেখি যে সব কিছু ঠিকঠাক লিখেছে কিনা, আমার নামটা, রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা সব ঠিকঠাক লিখেছে কিনা, একবার কিন্তু আমরা নিজেরা একবার চেকটা করে নিই। তো আমরা একটু কম্পাইল করে নিই। কম্পাইল করে নেওয়ার সময় আমরা যদি কোনো ভুল ত্রুটি পাই, তখন একটা আমাদের নিজের কাছ থেকে এরর আসে, ও আচ্ছা আমি তো রোল নাম্বারটা একটু ভুল লিখেছি, বা আমার হয়তো কোনো কোশ্চেনের নাম্বারটা হয়তো লেখা ভুল হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু করে নিই। তো সেই ঘটনাটা যখন ঘটে তখন এই কনস্টের কাজটা হয়ে যায়, যা যা করার, মানে বিহাইন্ড দ্য সিন হয়ে যায় ঘটনাটা। কিন্তু নেক্সট টাইম যখন আমরা অ্যাকচুয়াল খাতাটা সাবমিট করে দিই আমাদের স্যারের কাছে, তারপরে তিনি যখন নিয়ে চলে যান, তারপরে তিনি নিজের মতনে যখন আবার সেটাকে স্ক্রুটিনি করেন, দেখার, তখন নতুন নতুন আবার কিছু এরর ধরা পড়তে পারে, বা যদি কোনো এরর না থাকে তো জিনিসটা খুব সাকসেসফুলি রান হয়ে যায়। তো এটাই হলো সেই ওই রান টাইম আর কম্পাইল টাইম। ওকে। তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে কম্পাইল হয়, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে ইন্টারপ্রিট হয়। ওকে। তো কম্পাইলার, ইন্টারপ্রিটার এই বিষয়গুলো অ্যাডভান্স টপিক। তো আর আমাদের আজকে যে ভিডিওটা সেটার কনটেক্সটেরও বাইরে, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু একটু জাস্ট হিন্ট দিয়ে দিলাম আপনাদের, তো যাতে আপনারা এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, যে রান টাইম ব্যাপারটা কি, কম্পাইল ব্যাপারটা কি, ইন্টারপ্রিট ব্যাপারটা কি, ঠিক আছে। আর লাস্ট আরেকটা জিনিস দিয়ে আমি আজকে শেষ করব, সেটা হলো আমি আবার একটু ভ্যারিয়েবলে ব্যাক করছি। যেমন আমি একটা ভ্যারিয়েবল নিলাম ইকুয়ালস টু আমি লিখলাম যে সাপোজ, আবার আমি ওয়েবসাইটটার নামই লিখছি, আমার এই ওয়েবসাইটটা বানাচ্ছি তো আমি এটার নামে লিখছি। আচ্ছা, কোড ওয়ান। তো এখন আমি এটাকে এগো করাচ্ছি $a, ঠিক আছে, কোড ওয়ান। আমার যদি কখনো মনে হয় যে আমি এই ভ্যারিয়েবলটার আমার কাজ শেষ, আমার আর লাগবে না সেকেন্ড টাইম, ঠিক আছে, আমার একবার ইকো করানো হয়ে গেছে, তো আমার আর প্রয়োজন নেই, আমি এখানে এসে আনসেট করতে পারি। আনসেট জিনিসটা কি, আনসেটও একটা কিন্তু ফাংশন। তো ফাংশন চেনার উপায় কি, বলেছিলাম যে লেফট সাইডে কোনো একটা ইংলিশ ওয়ার্ড থাকবে, তারপরে কিন্তু একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ থাকবে, ঠিক আছে, একটা ফানেলের মতন দেখতে। তো এর ভিতরে গিয়ে কিন্তু আর্গুমেন্ট লেখা যায় এইভাবে। তো এক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট হবে একটা এ মানে কি, আমি বলছি যে এ যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে আনসেট করে দাও। সেট করা মানে কি, কোনো একটা সিস্টেম কে ফিক্স করে দেওয়া, ঠিক আছে। সেট করলাম এই জিনিসটা, এবার কি করলাম, আনসেট করলাম। এবার যদি আমি এটাকে ইকো করাই, তাহলে দেখুন কি আসছে, আমি রান করাবো, কি আসছে, 35 যে লাইন আসছে, 35 লাইনে কি বলছে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল। এবার আমার মনে হলো যে 35 লাইনে $a আনডিফাইন্ড কেন, কারণ আমি তো ডিফাইন করেছিলাম। কি হয়েছে, 35 লাইনের ঠিক আগে 33 নম্বর লাইনে কি হয়েছে, আমার কিন্তু এই ভ্যারিয়েবলটা আনসেট হয়ে গেছে, এখন কিন্তু মেমোরি থেকে এটা বেরিয়ে গেছে। মেমোরিতে স্টোর করেছিল প্রোগ্রাম লেখাটাকে, তো সেকেন্ড লাইনে এসে কি করেছে, এটা এগো করিয়েছে কোড ওয়ান, দেখতে পাচ্ছেন। এবার তারপরের লাইনে এসে কি হয়েছে, মেমোরি থেকে এটাকে আমি ফ্ল্যাশ করে দিয়েছি, মেমোরি থেকে মুছে দিয়েছি। এবার আমি আবার একে চাইছি, তো যে জিনিস মুছে গেছে মেমোরি থেকে, স্মৃতি থেকে, ঠিক আছে, সেই জিনিসটাকে আমি আবার রিকল করার চেষ্টা করছি। তখন কিন্তু সিস্টেম বলছে যে এটা হবে না, এইটার কোনো অস্তিত্বই নেই এখানে। ওকে। তো এটাই হলো আনসেটের কাজ, কখনো কখনো আমাদের প্রয়োজন হবে যখন আমরা লগ আউট করবো,
লগ আউট সিস্টেম, লগ ইন সিস্টেম যখন বানাবো তখন কিন্তু লগ আউট পেজে আমাদের এই বিষয়টা কাজে লাগবে। ঠিক আছে, লগ আউট করার সময় কি হয়, আমরা তো লগ আউট বাটনটায় ক্লিক করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে কি, ঘটনাটা এরকম ঘটে যে আমরা যে ইউজার নেম দিয়েছিলাম, তারপরে যে পাসওয়ার্ড দিয়ে আমরা ভিতরে এন্টার করেছিলাম প্রোফাইল পেজে, তো সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা কি করে দিই, জাস্ট আনসেট করে দিই। যখন সেশনটা ক্লিয়ার হয়ে যায় আনসেট করে দিই, তারপরে আমরা কিন্তু আবার ব্যাক টু লগ ইন পেজে চলে আসি। তো কম্পিউটার ওই যে পেজটা, সেই পেজটা কিন্তু ভুলে যায় যে আমরা কোথায় ছিলাম। তো আমাদের নেক্সট টাইম আবার লগ ইন করতে হয়, আবার ভ্যারিয়েবলগুলোকে নতুন করে সেট করতে হয়। ঠিক আছে, তো আমি একটা হিন্ট দিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি আনসারটা কখন কাজে লাগতে পারে। অনেক সময় আমাদের এরকম জিনিস হয় যে আমরা র্যান্ডাম কোনো জিনিস শিখতেই থাকি, কিন্তু তার অ্যাপ্লিকেশন বুঝতে পারি না। তো আমি এই যে ডিফাইনের কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিলাম যে রিয়েল টাইমে আমাদের কিভাবে এটা আমরা ইউজ করতে পারি। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা বা যদি একটা ফাইল আছে wp config বলে, wp config .php, এই নামে একটা কিন্তু ফাইল থাকে। ঠিক আছে, সেখানে গিয়ে দেখবেন যে এরকম জিনিসপত্র এইভাবে কিন্তু সেট করা আছে, ডেটাবেসের ফুল ডিটেলস। ওকে, তো আশা করি এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন যে কনস্ট্যান্ট কীভাবে ইউজ হয়, আর আপনারা নিজেরাও কিছু এভাবে লিখে প্র্যাকটিস করুন। আমি একটা ছোট টাস্ক দিয়ে দিচ্ছি, সেই টাস্কটা আপনারা করতে পারেন। যেমন আমি যদি এখন একটা রেডিয়াস চাই, যে কোনো একটা সার্কেল আছে, ঠিক আছে, আমি এটাকে এইভাবে লিখছি, একটা সার্কেল আছে, ঠিক আছে, সার্কেলের আপনার রেডিয়াস যেটা আছে, রেডিয়াস সাপোজ 3 সেন্টিমিটার। ওকে, তো ইউনিটটা এখানে ম্যাটার করছে না, তো 3 ধরে নিয়ে চললাম যে 3 সেন্টিমিটার। তো তার এরিয়া কি হবে, আর তার সার্কামফারেন্স কি হবে, আর পেরিমিটার বা সার্কামফারেন্স, অর্থাৎ পরিধি যেটা, সেটা কি হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে পাই যেটা আছে, সেই পাইয়ের ভ্যালুটা কিন্তু প্রয়োজন হবে। তারপরে বাকিটা কিন্তু সিম্পল ফর্মুলা, তাই না? আমরা কিন্তু করেছিলাম যখন আমরা বৃত্তের অঙ্কগুলো করেছিলাম, আয়তক্ষেত্রের অঙ্ক করেছিলাম। তো এটার এরিয়া সার্কামফারেন্স বের করবেন, তখন কিন্তু এই ভ্যালুটা আপনার প্রয়োজন হবে, আর এই ভ্যালুটাই কিন্তু ফিক্সড ভ্যালু। তো এটা কিন্তু কনস্ট্যান্টের মধ্যে আপনারা প্রথমে সেভ করে রেখে বাকি ভ্যালুগুলো আপনি চেঞ্জ করে করে দেখবেন। ওকে, তো আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন।